আপনারা শুনছেন রেডিও সারাবেলা 98.8 FM। আজ শুক্রবার 31 আশ্বিন 1427 বঙ্গাব্দ, 16 অক্টোবর 2020 খ্রিস্টাব্দ এবং 28 সফর 1442 ইসরি। শুনছেন ও দেখছেন রেডিও সারাবেলা 98.8 FM। সারাবেলা সন্ধ্যা সংবাদে সকলকে স্বাগত জানাচ্ছি আমি আফসানা মিমি। শুরুতেই জানিয়ে দিচ্ছি এসকেএস হাসপাতাল প্রধান শিরোনাম। ফুলছড়িতে ধর্ষণের অভিযোগে ফিরোজ কবির রকি নামে এক যুবককে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ। এইচএসসি পাশ করা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত হবে আগামীকাল। দেশে করোনায় একদিনের ব্যবধানে 15 জনের মৃত্যু, নতুন আক্রান্ত শনাক্ত 1527 জন, গাইবান্ধায় শনাক্ত 1 জন। গাইবান্ধায় চলছে শারদীয় দুর্গাপূজার শেষ প্রস্তুতি, প্রতিমায় রং করতে ব্যস্ত মৃৎশিল্পীরা। এবং আইপিএলে আজ রাতে মাঠে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স। ফরাসি লিগে রাতে মাঠে নামবে পিএসজি। শুনছিলেন শিরোনাম। এই সংবাদটি 98.8 FM এ সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে www.fm এবং রেডিও সারাবেলা অ্যাপ থেকে। এছাড়া দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সারাবেলা 98.8 FM এ। ফুলছড়িতে ধর্ষণের অভিযোগে ফিরোজ কবির রকি নামে এক যুবককে কারাগারে পাঠানো হয়েছে। আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃত ফিরোজ কবির উপজেলার মণ্ডলপাড়া গ্রামের এনামুল হক বকুর ছেলে। জানা গেছে, উপজেলার কঞ্চিপাড়া এলাকার এক গৃহবধূকে বিয়ের প্রলোভন দেখিয়ে ঢাকায় নিয়ে যায় ফিরোজ। পরে একটি বাসা ভাড়ায় করে একাধিকবার ধর্ষণ করে সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত ওই যুবক। পরবর্তীতে ওই গৃহবধূ এলাকায় ফিরে ধর্ষণের বিষয়টি পরিবারকে জানিয়ে থানায় মামলা করলে ফিরোজ কবিরকে নিজ বাড়ি থেকে পুলিশ। ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ কাউসার আলী গণমাধ্যমকে বিষয়টি এবছর এইচএসসি পাশ করা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত হবে আগামীকাল। এদিন বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে চলমান মহামারী করোনার কারণে বাতিল করা হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। জেএসসি ও এসএসসির ফল গড়ের মাধ্যমে নির্ধারণ করা হবে এবারের এইচএসসির ফল। দেশের প্রতিটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে খাদ্য দিবস আন্তর্জাতিক সেমিনারে একথা বলেন তিনি। সরকার প্রধান বলেন, একটি মানুষ না খেয়ে কষ্ট পাবে না। বাসস্থান, চিকিৎসা সহ মৌলিক সব অধিকার যেন প্রতিটি মানুষের পূরণ হয়, এজন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে সহযোগিতা করা হচ্ছে। এ সময় বিশ্বকে ক্ষুধামুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে করোনায় একদিনের ব্যবধানে নতুন করে আরো 15 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5623-এ। অপরদিকে একদিনের ব্যবধানে করোনা শনাক্ত হয়েছেন আরো 1527 জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলো 3,86,086 জন। এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরো 1,500, মোট সুস্থ হয়েছেন 3,738 জন। আজ বিকেলে করোনা বিষয়ক স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অন্যদিকে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে 11,02,926 জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 3,91,70,483 জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 2,93,78,710 জন। আজ করোনা ভাইরাস সংক্রান্ত পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এ তথ্য উঠে এসেছে। দর্শক, এবার গাইবান্ধা জেলার করোনা পরিস্থিতির বিস্তারিত জানতে আমরা চলে যাচ্ছি মোহাম্মদ জসিমউদ্দিনের কাছে। গাইবান্ধায় একদিনের ব্যবধানে নতুন করে একজন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 1,205-এ। এদের মধ্যে 14 জনের মৃত্যু হয়েছে।
নতুন 12 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1107, চিকিৎসাধীন রয়েছেন 44 জন। এছাড়া জেলায় একদিনের ব্যবধানে 6 জন কোয়ারেন্টাইনে যুক্ত হলেও ছাড়পত্র পাননি কেউ। বর্তমানে মোট কোয়ারেন্টাইনরত রয়েছেন 55 জন। এ তথ্য নিশ্চিত করেছে সিভিল সার্জন অফিস গাইবান্ধা। গাইবান্ধা জেলার করোনা পরিস্থিতির বিস্তারিত জানাচ্ছিলেন মোহাম্মদ জসিমউদ্দিন। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। মহালয়ার মধ্য দিয়ে এ পূজা শুরু হলেও মূল আনুষ্ঠানিকতা শুরু হবে ষষ্ঠী পূজার মাধ্যমে। তাই তো গাইবান্ধা জেলার বিভিন্ন মন্দির সরেজমিনে ঘুরে দেখা যায় মনোমুগ্ধকর ও নিখুঁতভাবে প্রতিমা গড়তে সর্বোচ্চ মনোযোগ দিয়ে কাজ করছেন মৃৎশিল্পীরা। এদিকে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম। জেলার বিভিন্ন মণ্ডপ ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন লাবু আহমেদ। সনাতন ধর্মাবলম্বীদের কাছে দেবী দুর্গা শক্তি ও সুন্দরের প্রতীক। প্রতি বছর অসুরের বিনাশ করতে এই ধরনের পরে আগমন ঘটে তার। তাই তো ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন দেবী বরণে। আশেপাশে সবাই আসে পূজার সময়, সবাই থাকে, আমরা অনেক আনন্দ করি। এবার এখন করোনাতে আনন্দটা কম হবে। মা আগমনে আমরা সবাই খুশি। আমরা এবার চাচ্ছি যে মা যাতে এই বৈশ্বিক যে মহামারী করোনা, এই করোনা থেকে যাতে আমাদেরকে সহ বিশ্ববাসীকে যাতে মুক্ত করে দেয়, সে কামনা আমরা সর্বদা মায়ের কাছে করব। আনন্দে আছি, আমরা মায়ের মাকে বরণ করবো, সে অপেক্ষায় আছি। এদিকে শারদীয় দুর্গা উৎসবকে সামনে রেখে সারা দেশের মতো গাইবান্ধাতেও প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। আমরা প্রতিমা করার জন্য ফিনিশিং করার জন্য দিনরাত কাজ করে যাই। আমাদের রঙের কাজটি খুব সুন্দরভাবে হইতেছে, খুব দ্রুত, এবং আমাদের কাজ দ্রুতভাবে কমপ্লিট হয়ে যাবে। কাজ হওয়ার পরে মন্দিরে আমরা সাজাবো। এখন ওই যে ঝাড়া মশা করতেছি, সুন্দর করার ভূতি কাম করছি, ওই মাটির কাম চলছে। এবছর গাইবান্ধা জেলায় 562টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এসব মণ্ডপে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কাজ করছে পুলিশ প্রশাসন। পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে উৎসব পালন করতে পারে সে বিষয়ে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পূজা মণ্ডপ রয়েছে, এগুলি আমরা ক্যাটাগরি ভাগ করেছি, অধিক গুরুত্বপূর্ণ এবং সাধারণ ক্যাটাগরি। তো সেই গুরুত্ব বিবেচনা করে আমরা প্রত্যেকটা জায়গায় যে আমাদের মোবাইল পেট্রোল টিম থেকে শুরু করে নজরদারি থেকে শুরু করে সেটা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, এমনকি সেইভাবে আমরা ব্যবস্থা নিয়েছি। এমনকি সব দিক বিবেচনা করে আসলে আমাদের নিরাপত্তাটা নেওয়া হয়। আশা করি যে সুন্দর মতো এবং শান্তিপূর্ণভাবে এবং উৎসবমুখর পরিবেশে আসন্ন যে শারদীয় দুর্গাপূজা সেটা অনুষ্ঠিত। নির্ধারিত সময় অনুযায়ী আগামী 22 অক্টোবর থেকে শুরু হয়ে দশমী পূজা শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে 26 অক্টোবর সমাপ্তি ঘটবে শারদীয় দুর্গা উৎসবের। লাবু আহমেদ, রেডিও সারাবেলা, গাইবান্ধা। দেশব্যাপী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ পুলিশ। আগামীকাল সকাল 10টায় দেশের ৬,৯১২টি বিট পুলিশিং এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। আজ বাংলাদেশ পুলিশের পক্ষে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন এআইজি মোহাম্মদ সোহেল রানা। সমাবেশের সংশ্লিষ্ট বিট এলাকার উল্লেখযোগ্য সংখ্যক নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমাম সহ সব শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। প্রতিটি সমাবেশ স্ব বিটের ফেসবুক পেজে সরাসরি প্রচার করা হবে। আগামী 12 নভেম্বর থেকে সিলেট কক্সবাজার রুটে সরাসরি বিমানের ফ্লাইট চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন এবং বিমান প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহাবিব আলীর চেষ্টায় প্রথমবারের মতো এই রুটে সরাসরি সেবা শুরু হবে। কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, প্রথম সপ্তাহে 2টি ফ্লাইট সিলেট থেকে সরাসরি কক্সবাজার যাবে এবং 2টি ফ্লাইট সরাসরি কক্সবাজার থেকে সিলেটে আসবে। সপ্তাহের মঙ্গলবার ও বৃহস্পতিবার সিলেট কক্সবাজার এবং রোববার ও মঙ্গলবার কক্সবাজার সিলেট রুটে চলবে এই ফ্লাইট।
কবি ও গীতিকার রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর 64তম জন্মবার্ষিকী আজ। 1956 সালের আজকের এই দিনে বরিশালের আমানতগঞ্জ রেডক্রস হাসপাতালে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবার নাম ডাক্তার শেখ ওয়ালিউল এবং মা শিরিনা বেগম। কবির পৈতৃক নিবাস বাগেরহাটের সাহেবের মেট গ্রামে হলেও শৈশবের অধিকাংশ সময় কেটেছে নানাবাড়ি মিঠেখালী গ্রামে। কবির স্মরণে সেখানে গড়ে উঠেছে রুদ্র স্মৃতি সংসদ। আরো জানাচ্ছেন অন্তরামণি। বাতাসে লাশের গন্ধ পাই। কবিতার উদ্দীপ্ত বাক্যশৈলী জানান দিচ্ছে কবি ও গীতিকার রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর প্রতিবাদী চরিত্রের। 80 দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সাংস্কৃতিক লড়াইয়ের ময়দানে তিনি ছিলেন অন্যতম সদস্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই বিস্ফোরক দিনগুলোতেও ছিলেন বিপ্লবের সহগামী এক মানুষ। ঢাকা ওয়েস্ট এন্ড হাই স্কুল থেকে 1974 সালে এসএসসি পাশ করেন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। পরবর্তীতে ঢাকা কলেজ থেকে 1976 সালে এইচএসসি পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন। সেখান থেকে সম্মান সহ এমএ ডিগ্রি লাভ করেন। আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ তার স্বল্প সময়ের জীবনে রচনা করেছেন 7টি কাব্যগ্রন্থ। এছাড়া লিখেছেন গল্প, কাব্যনাট্য ও অর্ধশতাধিক গান। সোনালী শিশির তার একমাত্র গল্পের বই। তার 20 বৃক্ষের বীজ নামক একটি নাট্যকাব্যও রয়েছে। জাতির পতাকা যে খামচে ধরেছে। 1991 সালের 21 জুন ঢাকায় মৃত্যুবরণ করেন কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। স্বীকৃতি স্বরূপ 1997 সালে বিখ্যাত গান ভালো আছি ভালো থেকোর জন্য তাকে শ্রেষ্ঠ গীতিকারের মরণোত্তর সম্মাননা প্রদান করে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি। সারা রাত আমার অন্তরামণি, রেডিও সারাবেলা, গাইবান্ধা। এবার খেলার প্রসঙ্গ। আইপিএল এর 32তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। আজ আবুধাবিতে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত 8টায়। 7 ম্যাচে 5 জয় নিয়ে টেবিলের 2 নম্বরে আছে মুম্বাই ইন্ডিয়ান্স। অন্যদিকে 7 ম্যাচে 4 জয় নিয়ে টেবিলের 4-এ কলকাতা। অপরদিকে ফরাসি লিগ 1-এ রাতে মাঠে নামবে প্যারিস সেন্ট জার্মেই, প্রতিপক্ষ নিম। এই ম্যাচে দলটিকে হারাতে প্রত্যয়ী পিএসজি, কেননা চলতি মৌসুমে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠতে প্রয়োজন এ জয়। আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে ম্যাচ আছে তাদের। দুই দলের ম্যাচটি শুরু হবে আজ রাত 1টায়। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। শেষ করার আগে এসকেএস হাসপাতাল প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ফুলছড়িতে ধর্ষণের অভিযোগে ফিরোজ কবির রকি নামে এক যুবককে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ। এইচএসসি পাশ করা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত হবে আগামীকাল। দেশে করোনায় একদিনের ব্যবধানে 15 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1527 জন, গাইবান্ধায় শনাক্ত 1 জন। গাইবান্ধায় চলছে শারদীয় দুর্গাপূজার শেষ প্রস্তুতি, প্রতিমার রং করতে ব্যস্ত মৃৎশিল্পীরা। এবং আইপিএলে আজ রাতে মাঠে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স। ফরাসি লিগে রাতে মাঠে নামবে পিএসজি। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। রেডিও সারাবেলায় সম্প্রচারের জন্য আপনার এলাকার যে কোনো সংবাদযোগ্য তথ্য জানান আমাদের এই ইমেইলে newsarabela@gmail.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে রেডিও সারাবেলা শুনতে ভিজিট করুন www.radiosarabela.fm। স্মার্টফোনে আরও সহজে রেডিও সারাবেলা শুনতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন রেডিও সারাবেলা অ্যাপ। এছাড়া সন্ধ্যা সংবাদটি দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাবেলা 98.8 FM-এ। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে রাত 9:45 সকলকে শোনার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি আফসানা মিমি। আল্লাহ হাফেজ।